ক্ষমতাসীন রাজনীতিক ও আমলাদের সীমাহীন দুর্নীতিতে 2022 সালে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয় শ্রীলঙ্কা। দেউলিয়া ঘোষণা করা হয় দেশটির অর্থনীতিকে। বিদ্যুৎ, জ্বালানি, ওষুধ, নিত্যপণ্যের তীব্র সংকট ছড়িয়ে পড়ে সারা দেশে। বিক্ষোভে রাস্তায় নামেন লাখো মানুষ। সড়ক, মহাসড়ক, সরকারি অফিস ঘেরাও করে সরকারের পতন দাবি করা হয়। মন্ত্রী সচিবদের বাড়িঘর ভাঙচুর, এমনকি দখলও করে নেয় তারা। অবশেষে 9 জুলাই এর চূড়ান্ত সমাপ্তি ঘটে। বিক্ষুব্ধ জনতা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাড়ি দখল করে উল্লাস করতে থাকেন। প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পালিয়ে যান পেছনের দরজা দিয়ে। ওই গণ অভ্যুত্থান ব্যাপক প্রভাব ফেলে 2024-এ বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবে। অর্থনীতি, রাজনীতি, প্রশাসন, আইন শৃঙ্খলা, অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়া সেই শ্রীলঙ্কা এখন রোল মডেল সারা বিশ্বে। 51 বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক দেনা রেখে গিয়েছিল শ্রীলঙ্কার পালিয়ে যাওয়া সরকার। পরিস্থিতি সামাল দিতে শ্রীলঙ্কা তখন বাংলাদেশ থেকেও 200 মিলিয়ন ডলার ঋণ নেয়। মাত্র 3 বছরের মধ্যে তা সব শোধ করে এখন তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় 4 বিলিয়ন ডলার। নানা ক্ষেত্রে সরকারি প্রক্রিয়া সহজ করায় তরতর করে বাড়ছে রপ্তানি। দেদারসে আসছে বিদেশি পর্যটক। ট্যুরিজম খাতে এখন শ্রীলঙ্কার সবচেয়ে শীর্ষ আয়। বছরে 30 লাখেরও বেশি বিদেশি পর্যটক ভ্রমণ করছেন দেশটিতে। এ থেকে বছরে আয়ের লক্ষ্যমাত্রা এখন 5 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, যা দেশটির বৈদেশিক রিজার্ভের চেয়েও অনেক বেশি। কেন এত ট্যুরিস্ট যাচ্ছেন শ্রীলঙ্কা? তার একটাই কারণ, তাদের আন্তরিকতা আর ভদ্রতা। এয়ারপোর্টে কেউ অসম্মান করবে না, পথে কোনো গাড়ি বাড়তি ভাড়া নেবে না, রাস্তায় কেউ বিরক্ত করবে না, তারকা হোটেলও সস্তা, যা চাইবেন তাই পাবেন। মোট কথা, বিদেশি ট্যুরিস্টদের দেবতার মতো খাতির যত্ন করছে শ্রীলঙ্কা। আর তাদের সংরক্ষিত মহাসাগর, বন, পাহাড়, প্রকৃতি, হেরিটেজ এবং খাবার সব কিছুই বিশেষ যত্ন করে রাখা হচ্ছে ট্যুরিস্টদের জন্য। আরও একটা ব্যাপার চোখে পড়ল। রাজধানী কলম্বো থেকে শুরু করে ক্যান্ডি, গলফোর্ট, সিগিরিয়া সব জায়গায় যাবার বন্দোবস্ত আছে অবলীলায়। ট্রেন, বাস, অটো, জিপ সবই আছে। খুব সস্তায় যাওয়া যায়, আবার আরামের বিলাসবহুল যাত্রাও আছে। মূলত এই বিদেশি ট্যুরিস্টদের মুখে মুখেই এখন শ্রীলঙ্কার প্রসিদ্ধি ছড়িয়ে পড়ছে বিশ্বময়। তারা ঘুরছেন আর বলছেন কিভাবে মাত্র 3 বছরে একটি দেউলিয়া দেশ এত সুন্দর, স্বাচ্ছন্দ্য হয়ে গেল। শ্রীলঙ্কার এই যে অর্থনৈতিক পরিবর্তন, বিশেষ করে গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষ, সরকারি পক্ষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সহ বিভিন্ন পর্যায়ের মানুষ নিজেদের পরিবর্তন করতে, দেশকে বদলে দিতে যে শপথ নিয়েছিলেন, তারই বাস্তবায়ন গেল 3 বছরে আস্তে আস্তে এই দেশটি করে যাচ্ছে। এবং তার প্রেক্ষিতে এখানে উন্নয়ন প্রকল্পগুলোর সাথে মানুষের জীবনযাত্রার পরিবর্তনও নানাভাবে লক্ষ্য করা যাচ্ছে। গেল কয়েকদিন এখানকার বেশ কয়েকটি এলাকা, আশপাশ, বাণিজ্যিক নগরী, শিল্প পল্লীগুলো ঘুরে ঘুরে দেখলাম। সেখানে আমার মনে হয়েছে যে একটা স্বতঃস্ফূর্ততা সাধারণ মানুষের মধ্যে এসছে এবং সরকারও বেশ উদারভাবে নানা ক্ষেত্রে সেই সুযোগগুলো তৈরি করে দিয়েছে। আর যে কারণেই অর্থনৈতিক জায়গাটা টানাপোড়েনের মধ্যে পড়লেও কিন্তু শ্রীলঙ্কার এই উন্নয়নটা বেশ দ্রুত গতিতে হচ্ছে গেল 3 বছর ধরে। এখানকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা আমাদেরকে যা বললেন তা হচ্ছে যে দেশপ্রেমটা সাথে নিয়ে এবং দেশকে এগিয়ে নেওয়ার ব্রত নিয়ে শ্রীলঙ্কার মানুষজন যেভাবে কাজ করছেন, তাতে করে 1 দশকের মধ্যে এই দেশটিকে এশিয়ার অন্য উন্নত দেশগুলোর কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব বলেই মনে করছেন তারা। আরও কিছু কারণ আছে। শ্রীলঙ্কার মানুষেরা মিশুক, ধর্মভীরু বা কট্টর নন। মুসলমান বেশি না হলেও কলম্বো শহরে আছে প্রচুর মসজিদ।
আবার রেস্টুরেন্টগুলোতে অন্য ধর্মের কাস্টমার বেশি হলেও টাঙিয়ে দেয়া আছে হালাল খাবারের সাইনবোর্ড। তাই মুসলিম দেশগুলো থেকেও প্রচুর ট্যুরিস্ট আসছেন শ্রীলঙ্কায়। পাশাপাশি আইন শৃঙ্খলা একেবারেই অনন্য কলম্বো ও অন্য শহরগুলোতে। রাস্তায় সারা রাত ঘুরুন, কেউ জিজ্ঞেস করবে না। তবে পথে যেখানে সেখানে বোতল, প্যাকেট বা ময়লা আবর্জনা ফেলা একেবারেই নিষেধ। ধূমপানও কিছুটা কড়াকড়িতে। আর এসব নিয়ম কড়াকড়িতে রাস্তাঘাট একেবারেই পরিচ্ছন্ন, ঝকঝকে। সরকারের বিভিন্ন দপ্তর থেকে এসব কঠোরভাবে মনিটরিং করা হয়। අපි පරිසර අමාත්‍යංශය හැටියට ජාතික ජනබලවේගයේ රජය যদিও তিনি সিংহলী ভাষায় বলছেন, কিন্তু বাংলায় এর সারমর্ম হলো শ্রীলঙ্কায় মানুষ অভ্যুত্থানে যা দেখিয়েছেন, এবার রাজনীতিকরা দেশের সিস্টেম চেঞ্জ করে বিশ্ববাসীকে তাই দেখাতে চাচ্ছেন। আর সে কারণেই তারা রোল মডেল হতে চান, যা দেখে অনেক দেশের সরকার শিক্ষা নেবে, সতর্ক হবেন রাজনীতিকরা, যেমন বাংলাদেশে হয়েছে। ইদানিং দুমদুম করে বহুতল ভবন উঠছে কলম্বোয়, যা আগে দেখা যেত না। 40-50 তলা ভবনে চালু হয়েছে আধুনিক হোটেল, শপিং মল, নানা রকমের পর্যটন সেবা। শ্রীলঙ্কার এই যে অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে 50 তলা ভবন কলম্বো শহরে, এটি কল্পনাই করা যায়নি আজ থেকে 10-15 বছর আগে। এখন আমরা তাই দেখছি, তাই হয়ে গেছে। এবং দ্রুতগতিতে এই কলম্বো শহরের সব কিছু কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানকার গণপরিবহন, বাজার ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, নগর সজ্জা সব কিছুর মধ্যে একটি আধুনিকায়ন, রুচিশীল পরিবর্তন লক্ষ্য করেছি। একই সাথে এই শহরের যে জিনিসটি খুবই ভালো লেগেছে, তারা যানজট নিরসনের জন্য একেবারে চমৎকার করে ঢেলে সাজিয়েছে তাদের সড়ক ব্যবস্থাপনাটি। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে মেরিন বে, যেটি আর কি একদম সাগরের পাড়ে, ভারত মহাসাগরের পাশে। এক পাশে রেল লাইন আর এক পাশে একটি সড়ক। এই রেল লাইনটি দিয়েই কিন্তু শহর থেকে প্রতিদিন লাখ লাখ মানুষ চলাচল করছে, শহরের বাইরে চলে যাচ্ছে, আবার শহরে এসে ঢুকছে। মুদ্রাস্ফীতি কমে আসলেও শ্রীলঙ্কায় রুপির মান এখনও নিচে। 100 মার্কিন ডলার ভাঙালে 30,000 স্থানীয় রুপি পাওয়া যায়। অবশ্য ভালো একটি রেস্তোরাঁয় একবেলা খেতে গেলেও একজনেরই খরচ 7-8 হাজার শ্রীলঙ্কান রুপি। এক প্যাকেট ব্যানসন বা মালবোরো সিগারেটের দাম 3,500 রুপি। অবশ্য মদ, বিয়ার সস্তা। লোকালগুলো বাংলাদেশি 200-300 টাকায়ও পাওয়া যায়। শ্রীলঙ্কার অর্থনীতি মূলত বিদেশি পর্যটকরাই সমৃদ্ধ করেছেন। এক্ষেত্রে কর্মসংস্থান হয়েছে অন্তত 20 লাখ মানুষের। তাদের কেউ টুকটুক চালান, কেউ ট্যাক্সি। হোটেল, রেস্তোরাঁ ব্যবসায়ীও আছেন প্রায় 3 লাখ। উবারের মতো স্থানীয় এক ট্রান্সপোর্ট অ্যাপস, সেখানে বেবি ট্যাক্সিতে বাংলাদেশি 50-60 টাকা ভাড়ায় অনায়াসে চলাচল করা যায়। এই ভাড়ায় ঢাকায় রিকশাতে চলাচল করাও অসম্ভব। আরেকটি কথা, শ্রীলঙ্কার বর্তমান সরকার, যারা মাত্র 9 মাস আগে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে, তাদের মন্ত্রী আমলাদের নামে দুর্নীতির কোনো অভিযোগ নেই, হচ্ছেও না। সবাই বিশ্বস্ত, পরীক্ষিত। তাই অন্য সব সেক্টরেও দুর্নীতি, অনিয়ম করতে কেউ সাহস পাচ্ছে না। এই ভয়ই দেশটিকে তরতর করে এগিয়ে নিচ্ছে। আর কয়েক বছর এমন থাকলে হয়তো থাইল্যান্ড, মালয়েশিয়ার সাথে টেক্কা দেবে। কিছুদিন আগে দেউলিয়া ঘোষিত দরিদ্র এই দ্বীপ দেশটি। একটি দেশকে বদলে দেওয়ার জন্য মানুষের ভালোবাসা, স্বতঃস্ফূর্ততা, একই সাথে সরকারের পদক্ষেপই প্রয়োজন। সেটি শ্রীলঙ্কা করে দেখিয়েছে এবং সেটি আমাদের খুব দূরের দেশ নয়, দক্ষিণ এশিয়ায় আমাদের বন্ধু দেশ, যেটি কিনা একসময় আমাদের সাথে সার্কের অন্তর্ভুক্ত ছিল এবং বাংলাদেশের নেতৃত্ব মেনেছিল শ্রীলঙ্কা। আপনারা জানেন যে বিপ্লবের পর, অভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে ঋণ নিয়ে এই দেশটি তাদের অর্থনৈতিক কার্যক্রম চালিয়েছিল। এখন সেই দেশটি এমনভাবে তরতর করে এগিয়ে যাচ্ছে। দুনিয়ার গল্পে আজকে এই অদ্ভুত পরিবর্তনের গল্প আপনাদেরকে আমি জানালাম।